বাঁকা চাঁদকে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি হাফসা ইসলাম চলে আসছি ঘরের ঈদ নিয়ে। ইকরা বাংলার প্রতি বছরই কিন্তু এইটা আয়োজন করা হয়। তো চলেন আমার গেস্টের সাথে কথা বলে নেই। আয়েশা চৌধুরী, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম হাফসাফা, আর ঈদ মুবারক। অনেক অনেক ভালো লাগছে, ঈদের দিনে সবার সাথে দেখা হয়ে গেল। আসলে ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে খুশি, আর ঈদ মানে হচ্ছে শুধু পরিবার না, আত্মার আত্মীয় যারা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খাওয়া দাওয়া করা, আর যে একটু জুয়েলারি শাড়ি টাড়ি সব শাড়িটা কিন্তু দারুণ হয়েছে তোমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার বলবো না আমি, আপনাদের সবার শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আসলে এটাই তো সৌন্দর্য। আমার মানে না, অনেক আগের কথা বলছি আর কি, যখন বা যারা সব সময় কেনাকাটা করার সুযোগ হয় না, সারা বছর অপেক্ষা করলাম একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি কিনবো, তারপরে মজার মজার খাবার, ফ্রেন্ড বন্ধুদের সাথে দেখা হবে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা যখনই শপিং এ যাই একাধিক জিনিস কিনে ফেলি, তখন আমাদের এই মানে আনন্দটা, যে ঈদের আনন্দটা, সেটা অনেকটা কমে যায়। হ্যাঁ, আসলে এটা সত্যি। তো যাই, কল্পনা আপা কেমন আছেন? ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, স্পেশালি ইকরা টিভিকেও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে আজকে ঈদের দিনে সবাই একসাথে, পরিচিত মানুষরা। সেটাই, অনেক ভালো লাগছে। আপনাকে দারুণ লাগছে, আপনার কালারটা এত মিষ্টি কালার বলে না, এটা মিষ্টি কালারটাই ভালো লাগছে দেখতে। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম আপু, আপা কেমন আছেন? ঈদের শুভেচ্ছা আপনাকে। আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা হয়ে। অবশ্যই, হ্যাঁ, আপনার সাথে প্রথমবারের মতো দেখা হচ্ছে কল্পনা আপার মাধ্যমে। তো ধন্যবাদ আপনি আসার জন্য, এই আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য আমাদের বাসায়। আয়েশা, চলো যাই ছোটবেলার স্মৃতিতে। ঈদের কি করতে তুমি? ছোটবেলার স্মৃতি বলাতেই না আমার কফ চলে আসছে। আমি কিন্তু ছোটবেলা বাংলাদেশে কাটিয়েছি, বাংলাদেশে গ্রামের বাড়িতে। আমাদের তখন কিন্তু ইলেকট্রিসিটিও ছিল না। আমি 90 দশকের আগের কথা বলছি, 90 দশকে আমি এখানে চলে আসছি। তো তখন কিন্তু আমাদের ইলেকট্রিসিটি ছিল না। গ্রামের পুকুরে গিয়ে আমরা কিন্তু গোসল করাটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আমরা সব বাচ্চারা মিলে যখন একসাথে গোসল করতাম এই ঠান্ডার মধ্যে, ওইটা ছিল মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার। ওই জিনিসটা মানে এখন স্মৃতির মতো। আমাদের ছেলে মেয়েদের কাছে যখন বলি, ওরা অনেকটা মানে ফিল্মের মতো মনে করে। অবাক হয়ে শোনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেটা বললাম যে গ্রামে আমাদের একইভাবে ওই যে শপিং টপিং, তারপরে একটা গোপনীয়তা আমরা রক্ষা করতাম। হ্যাঁ, ঈদের জামাটা কেউ যেন দেখতে না পারে, বিশেষ করে এগুলো তো বোধহয় আমরা সবাই মেয়ে মানুষই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন আমার মনে হচ্ছে ওইগুলো আর এত বেশি মানে বাচ্চারা বোঝে না এটা অবশ্য। তো আমরা এটা মানে লুকিয়ে রাখতাম। তারপরে দাদি নানি যারা আছে, ওরা আমাদেরকে হয়তো একটু মানে জ্বালানোর জন্য বা যন্ত্রণা দেওয়ার জন্য বলতো, আমি দেখে ফেলেছি তোমারটা থেকে আমারটা সুন্দর। তারপরে তো কান্নাকাটি শুরু হয়ে যেত যে আমার ঈদ চলে গেছে, আমার তো আর ঈদ হবে না, মানে আমার ড্রেসটা দেখে ফেলেছেন আপনি, আমার ঈদ আর হবেই না। তো এইরকম কিছু মজার মজার, এটা খুব হতো, এটা আমার ক্ষেত্রে খুব হতো। আমার ক্ষেত্রে তো আমি শুধু কাউন্ট করতাম কতটা আমার ড্রেস হয়েছে, কে কোনটা দিয়েছে। এই আমি হলাম সবার ছোট বোন। আচ্ছা, তো সবাই তো বড়, সবাই ভাই দিছে, ভাই দিত, ভাবি দিত, বোন, দুলা ভাই। তো আম্মা আব্বা এইভাবেই ঈদের আগের দিন আমার সেম শুরু, অনেকগুলো জামা পেতাম ঈদের। হ্যাঁ, কোনটা আগে পরবো তখন মানে কনফিউজ হয়ে যেত। চাঁদ রাতের জন্য একটা, গোসল করে একটা, ওই ফ্রেন্ডের বাসায় যাবো একটা। চাঁদ রাত বলছেন, চাঁদ রাতে কে কে যান? এখনকার কথা বলবো, আমি চাঁদ রাত কিন্তু দেশে কখনো ওগুলা করিনি, মনে হয় সিলেটের বাইরে আমার জানা ছিল না। কিন্তু এখানে রিসেন্টলি আমরা যাওয়া শুরু করলাম, মোটামুটি মজাই লাগে।
সমস্যাটা হচ্ছে ট্রাফিক। আপনি যেখানে স্টাক হয়ে যাবেন ওখান থেকে আর বের হতে পারবেন না। যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে আসে বাইরে যেতে পারে না, বিশেষ করে গ্রিন স্ট্রিটের কথা আমি বলবো। ওখানে যারা যায় মানে বিপদে পড়ে যায় অনেকটা। তো মানে কিন্তু শৃঙ্খলা মতো সুন্দরভাবে করলে জিনিসটা খারাপ ছিল না। সবাই মেহেদি পড়বে, স্টলগুলা দিয়ে বসে আছে, ফুচকা বা অন্যান্য খাবারের ইমেজটা ভালো লাগে যে সবার একটা ঈদের একটা আনন্দ ভালোই লাগছে। কিন্তু গাড়ির যে ঝামেলা, টিকিট লেগে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর ইয়াং জেনারেশনরা মাঝে মধ্যে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। সেটা ঈদ হচ্ছে আমার আপনার, কিন্তু সবার না। আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে আছি, ওখানে যদি আমরা অন্য আমাদের নেইবারদেরকে অন্যদেরকে একটু কনসিডার না করি, রেসপেক্ট না দেখাই, শুধু আমার যা ইচ্ছা তা করলে তো হবে না। তো এইগুলো আমাদের ছেলে মেয়েরা যদি একটু সতর্ক হয়, আমরা যদি সুন্দরভাবে শৃঙ্খলা মতো করতে পারি, তখন কিন্তু ঠিকই আমরা এই ছাদ রাতের আনন্দটা সবাই মিলে উপভোগ করতে পারবো। আর একটা জিনিস কি আশা, যে তুমি তো অনেক বছর কাউন্সিলর হিসাবে পালন করেছো রোলটা, যে ইয়াং জেনারেশন বলো বা যে কোনো জেনারেশন বলো, আশেপাশে কিন্তু অনেক লোকাল রেসিডেন্টরা আছে, তারা কিন্তু বাঙালি না, মুসলমান না, তারা ডিস্টার্ব ফিল করে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে নয়েজ পলিউশন আছে, তারপরে এই যে খাবার দাবার যে ফালায় সারা এখানে যে রাস্তাঘাট সব ওই যে চেঁচামেচি, মানে 10টার পরে যখন আপনি উচ্চ স্বরে কথা বলবেন বা আওয়াজ করে ওই যে বাঁশি বাজানোর মতো কি জানে ওইটাকে বলে, ওইগুলা ব্যবহার করবেন, তখন তো বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, তাদের তো অসুবিধা হবেই। তো যেটা বলেন যে আমরা ঈদের আনন্দ করছি, কিন্তু সবাই তো সেই আনন্দটা বুঝছে না, জানছে না এবং পার্টিসিপেট করছে না, ওইগুলো কনসিডার করতে হয়। আর তাছাড়া হচ্ছে যে এখানে আবার ওই যে পরের দিন ঈদের নামাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়, বিশেষ করে যারা পার্কে টার্কে। আমি কিন্তু অনেক বছর ওই পার্কের নামাজগুলা অর্গানাইজ করেছি, ঈদের নামাজ জামাত, বিশেষ করে ছেলে মেয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে যাওয়া যায়। তো এখন আবার ওটা বৃষ্টি আসবে কি আসবে না, সবাই কি ঠিক মতো আসবে, ওই একটা প্রেশার আছে, টেনশন আছে। হ্যাঁ, তো জামাতে নামাজ পড়ার যে মজাটা আলাদা। আসলে আমি কিন্তু সত্যি কথা বলতে কোনোদিন জামাতে নামাজে যাই নাই, কিন্তু গত কোরবানিতে আমি গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো নেটওয়ার্কিংটা হয়ে গেল, সবার বাসায় যাওয়া হচ্ছে না, সবার সাথে দেখা হচ্ছে না, নামাজের মাধ্যমে আমরা সবাইকে পেয়ে যাচ্ছি। এইটাই প্রবলেম হচ্ছে কি, আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে আছে জামাতের নামাজ, কিন্তু কাউকে চিনি না, বাট যেতে হয় আমার ইস্ট লন্ডনে বাইসে। তো গত তারিখে চিন্তা করলাম যে না যাই। আরেকটা ইস্যু যে তুমি বলা পার্কিং এর, যার কারণে যাওয়া ইচ্ছা থাকলেও কিন্তু যাওয়া হয় না, কারণ পার্কিং এর একটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, যেখানেই যাবেন আপনি পার্কিং এর ইস্যুটা আছে, ওইটা একটা মেজর প্রবলেম। তো ওইগুলো আবার পাবলিক ট্রান্সপোর্টে গেলে টাইম মতো ফিরে আসতে পারবেন কিনা, এটাও আরেকটা ব্যাপার। তারপর কাপড় চোপড় পরে বৃষ্টি যদি নামে, মেয়েদের ক্ষেত্রে আরো সমস্যা, শাড়ি স্যান্ডেল কিভাবে যাবেন। আর ঈদের দিন তো শাড়ি স্যান্ডেল তো থাকবেই, মেকআপ থাকবেই। সুতরাং হ্যাঁ, তো ওইগুলা তো মানে ডেফিনেটলি কনসিডার করতে হয়। বাট তাছাড়া তবে আমি একটা জিনিস আমি করি আর কি, রমজান বলেন আর ঈদের সময় আমি চেষ্টা করি আমার নন মুসলমান প্রতিবেশীদের ইনক্লুড করা, ইনভলভ করা। আমি নামাজ পড়লে তাদেরকেও কিন্তু আমি তাদেরকে ইনভাইট করি যে আসো আমরা পার্কে নামাজ পড়বো। হ্যাঁ, তারা দেখবে, অনেকে আসছে ওই যে গাইডের কাজ করবে, সাপোর্ট দেওয়ার জন্য আসবে, বা ডিসেবল মানুষ যারা তাদেরকে চেয়ারগুলা একটু দিয়ে দেবে যাতে নামাজ পড়তে পারে। তো ওই কাজে তাদেরকে ব্যবহার করলে তারাও ইনক্লুডেড ফিল করলো, তারা কিন্তু আর আমাদের অনেক সময় দেখা যায় আমরা বলি ওরা রেসিস্ট বা দিস এন্ড দ্যাট, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, আন্ডারস্ট্যান্ডিং নাই বলেই আমরা এক্সপ্লেনেশন দেওয়া হয় না তাদের কি না। হ্যাঁ, হয়তো তারাও আগ্রহ দেখাতে পারতো, আপনাকে জিজ্ঞেস করতে পারতো, তারা হয়তো সেটা করছে না, কিন্তু আমি নিজে থেকে তো আমি করে ফেলতে পারি। আর ওই যে রমজানের সময় যদি আপনি একটু নেইবারদের খাবার টাবার দেন, তারা বুঝে, এটা রেসপেক্ট করে। সাথে সাথে ঈদের দিন তারা কিন্তু খাবার সবাই কিন্তু পছন্দ করে, এটা স্বীকার করে। আমার নেইবার কিন্তু ওয়েট করে সবসময় আমাকে কবে সেমাই দেবো তাকে, ঈদের সেমাই সে খুব লাইক করে। তো এইগুলা আপা যে এই যে জামাতের কথাটা বললেন, এটা আসলে আমি সত্যি খুব এনজয় করি, কারণ বাংলাদেশে আমাদের এই সিস্টেমটা ছিল না যে মহিলারা জামাতে যাওয়া। এখানে এসে আগে কিন্তু এখানেও ছিল না। আচ্ছা, আমি যখন এসেছি আর কি, আসার পরে আমি আমার 2 বাচ্চারা তখন ছোট, 2 বাচ্চা এবং হাজবেন্ড নিয়ে যখন নামাজ পড়তে গেলাম, এত ভালো লেগেছে মানে বলার মতো না। এরপর থেকে আমি কন্টিনিউ আমি যাচ্ছি আমার বাচ্চাদের। এখন আমি ছাড়া আমি না যেতে চাইলেও বাচ্চারা বলে না মা তুমি না গেলে আমাদের ভালো লাগে না, তুমিও চলবে। ছেলেরা বড় হয়ে গেছে প্রায়, তারপর ওদের সাথে যাই আমি।
এবং অনেক বন্ধুদের সাথে দেখা হয়। ওই যে শাড়ির কথা বলেন যে সমস্যা, এটার একটা সলিউশন আমি বের করে নিয়েছি আর কি, যে নামাজ পড়ার জন্য আমি লম্বা একটা আলখাল্লা কিনি প্রতিবার আবায়া। দিই। হ্যাঁ, একটা কিনে নিই যে এটা পরে নামাজ পড়ে পরে চেঞ্জ করে অন্য। না, এটা কিন্তু অনেকেই করে, এটা অনেক সবাই মেয়ে নামাজের করে। সময় একটা পোশাক পরে গেলাম, কারণ ঈদের তারপরে- নামাজের সময় কারণ হেঁটে যেতে হবে, কতটা ঠিক পথ জানি আছে, না। হ্যাঁ। আমি না, আপনি তো নামাজ থেকে এসেই তো মেকআপ করতে শুরু করবেন, হ্যাঁ, তাই না? না নামাজ পড়েই যাই আমি, ওযু করে মেকআপটা করি, ও আচ্ছা, আচ্ছা, মেকআপটা আচ্ছা। করে তারপর ওই হয়তো আলখিল্লাটা পড়লাম, তারপর একটু ঘন্টা দিয়ে নামাজ পড়তে গেলাম, যেন এসে খালি ড্রেসটা চেঞ্জ করতে আমি পারি। যে না ভিতরে ঈদের ড্রেসটা থাকে, শুধু মেকআপ সেম ওই ড্রেসের সাথে ম্যাচিং করা থাকে, জাস্ট উপরে একটা আবায়া পরে চলে যাই। আচ্ছা, ও, আচ্ছা আচ্ছা। না, আমি আবার মেকআপ করি না। আমি করি এক একজন এক এক রকম, না, একটা আমি light একদম makeup, makeup অনেকে করে আছে বের একটু হই। তবে light এটা খুবই makeup, আমি তারপরেও- এনজয় করি, সত্যি কথা। হ্যাঁ, আমার মানে নামাজটা। এটা বাংলাদেশের চেয়ে এটা যে আমি এত ভালো লাগে আমার, যে সবাই বিভিন্ন মানে মাল্টি কালচার, যে তখন বোঝা যায় শুধু যে আমরা বাঙালিরা নামাজ পড়তেছি তা না, পাকিস্তানি, ইন্ডিয়ান মুসলিম, পাকিস্তানি মুসলিম, সোমালিয়ান এবং বিভিন্ন কান্ট্রি যে মুসলিমরা বড় থেকে ছোট ছোট একদম এত বিভিন্ন ভালো লাগে যে দেখতে। নামাজ পড়ছে। আমি সাউথ এন্ডে ছিলাম গত আচ্ছা। বছরেও, সেই বিশ্বাস করবেন প্রায় 5,000 মানুষ নামাজ পড়তে হ্যাঁ, আসছে ওটা সেই depend করবে ইসের মধ্যে। accommodation এর উপর। বড় গার্ডেন, ইসের কি বড় গার্ডেন বলে ভুল হবে, বড় পার্ক, মাঠ, পার্কের, এবং পার্কিং যে জায়গাটা পার্কিং ফ্রি আছে। ও, wow। ওর ওই যে ভ্যালেন্টাইন্স পার্ক, তারপরে আরো কিছু কিছু পার্কে যেগুলো হয়, এগুলা কিন্তু অনেক বড় বড় জামাত হয়। আর কিছু কিছু এলাকায় আছে হয়তো বড়, অনেক সময় কাউন্সিল থেকে পারমিশন না পাওয়ার না জন্য পাওয়ার হয় না। তখন ছোট ছোট পার্কগুলাতে হয়। কিন্তু এখন কিন্তু প্রত্যেক মানে প্রায় লোকে অনেকে অর্গানাইজ করে থাকে। মুসলমান যেমন 30% মুসলমান থাকলে তখন ওখানে ডেফিনেটলি বাইরে নামাজের ব্যবস্থা করতে দেয়। না, এখন তো ছোট বড় সবাই যাচ্ছে এই জন্য। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, কল্পনা আপা, আপনি তো সবসময় দেখি খুব সুন্দর সুন্দর শাড়ি পরেন, একদম ম্যাচিং করে, জুয়েলারি, হাতের চুড়ি মুড়ি সব। তো ঈদের সময় আপনি ধরেন এই ঈদে আপনি যে শাড়ি নিছেন, কি মাথায় নিয়ে নিছেন যে আমি এই জিনিসটা বা এই কালার কিনবো না, আমি আছে না যে আমার এই শাড়ি আছে বাট এই শাড়ি চাই, কি কিরকম করেন সিলেক্ট করেন? আসলে হচ্ছে কি, আপনি যেহেতু আমি গান করি, হ্যাঁ, ধরতে গেলে আমার সব ধরনের কালারই রয়ে গেছে, তখন কনফিউশনে পড়ে যায় যে কি কিনবো বা কোনটা কিনবো, একটা তো কিনতে হবে। হ্যাঁ। তখন লেটেস্ট কোনটা বের হয়েছে, লেটেস্ট ফ্যাশন কোনটা, সত্যি কথা যেটা, সেই ফ্যাশনটা দেখে চেষ্টা করি কোনটা, মানে গুগলে সার্চ করি কোন কালারটা, কালার ম্যাটার। ও, আচ্ছা। কোন কালারটা চলছে, কোন ফ্যাশনটা চলছে, ওইটা দেখে আমি কিনি। আমার গোপন রহস্যটা বলে দিলাম, এই রহস্যটা কেউ জানে না। হ্যাঁ, কিন্তু আপনি বললেও বেশি লাভ হবে না, কারণ আমার মতো কিছু মানুষ আছে ফ্যাশন তো বুঝি না, আর ওই না না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, কারণ অনেক দর্শক তো দেখছে, অনেকে তো হ্যাঁ, আমার না, না, আছে। অবশ্যই, অবশ্যই, আমার মতো অবশ্যই, অনেকেই কাজে আছে যে লাগবে। ওই তো পাওয়া গেছে যে কোন ফ্যাশনটা পড়ছে। পড়ছে সে, এইটাই। আমি দেশেও করতাম আরেকটা জিনিস, যে ফ্যাশনে যেটা, যেমন আড়ঙের যে ড্রেসগুলো কি সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু আড়ঙের না ম্যাটেরিয়ালটা আমার পছন্দ হতো না। না, এগুলো নষ্ট হয়েছে হ্যাঁ, কেমন তো আমি কি করতাম, মার্কেটে গিয়ে ভালো কাপড় কিনে আড়ঙের যে Design ডিজাইন, ওই ডিজাইন দিয়ে বানাই Design চোর। ইউনিক, শুনুন না, ইউনিক বানিয়ে রাখতাম। আর টেলার্স কি করতে জানেন, আমার জামাটাকে সবার সামনে রেখে দিত। হ্যাঁ। আমি যে আজকে 5-6টা জামা একই ডিজাইন, আমি এত কষ্ট করে ডিজাইনটা বের করলাম, আর আপনি 5টা বানিয়ে রাখলেন। এইটাই হয়। তখন এখন মনে হয় যে আল্লাহ, ডিজাইন তো সবার জন্য, আমার জন্য তো একটা ডিজাইন বের হবে না বা একটা ফ্যাশন হবে না। এখন তো বুঝি, তখন ওই বয়সটা ছিল না, বা ওইটা তখন ওই বোধটা আসেনি যে আমার মতো কেউ পড়লে আমারটা বুঝি পুরনো হয়ে যাবে বা খারাপ হবে। এইটাই আর কি, বয়সের সাথে সাথে আমাদের আর একটা চেঞ্জ আছে। আপনি বরিশালের মেয়ে, হ্যাঁ বরিশালের খাবার একটা নাকি আপনাদের প্রত্যেক ঈদে থাকতেই হয়। হ্যাঁ, এটা একটা শরবতের মতো, আচ্ছা। যেটা পানির মধ্যে চিনি, তারপরে জিঞ্জার ক্রাশ করে ওর মধ্যে চালের গুঁড়া, ফ্রেশ চালের গুঁড়া, তারপরে একটু লবণ, ওগুলা দিয়ে জাস্ট গুলাইয়া, এটা প্রতিটা ঈদেই আমরা প্রতিটা ঘরে ঘরে পাবেন। তো চালের গুঁড়ো এটা কাঁচা থাকে? হ্যাঁ, কাঁচা, কিন্তু ওই যে আমরা জিঞ্জার ক্রাশটা দিই, ওই জন্য ওইটা শরবতের মতো হয়ে যায়। এটা হলো বরিশালের একটা নাম, হলো মলিদা, ঐতিহ্যবাহী খাবার। মলিদা এটার নাম। আচ্ছা, আমি একটু পরে খাবো। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে টেস্ট করা। এখানে অবশ্য ওই যে একটা ফ্রেশ নারকেলও থাকে, সফট নারকেল যেটা,
ওইটাও দিতে হয় বরিশালের জানেন তো যে নারিকেল, মনে হচ্ছে অনেক মজা হবে, আমার কিন্তু জিভে না, জল অনেক মজা, এটা অনেক মজা, কিন্তু এখন আর মজাটা পাইনি আমি এখানে। স্বাভাবিক, ওই ছোটবেলায় সেই টেস্ট আসে না, যেমন মায়ের হাতে রান্না সেই টেস্ট আমরা শত জিনিস আমার আম্মা তো বড় বোলের মধ্যে নিয়ে গুলায়, এই সবাই আসো আসো, এইভাবে আমরা, আরে কি মজা। হ্যাঁ ওগুলাকে গ্লাস দিয়ে গ্লাস দিয়ে খাচ্ছি। হ্যাঁ আচ্ছা, মানে শরবত শরবত। হ্যাঁ হ্যাঁ, না গরম ঘন হয় না, পাতলা। একটু ঘন হয় হালকা, মানে অত পাতলা না, পানির মতো না, যেহেতু চালের গুঁড়াটা থাকে না, ওগুলো সব মিলে মানে গরমের জন্য জিঞ্জারেরটা আরো বেশি হ্যাঁ টেস্টটা ডাইজেস্ট বেড়ে হয়, গেছে। এই জন্য জিঞ্জার আর এখানে ক্রাস্টটা তো দেওয়া ওই হয়। টেস্টের জিঞ্জার তো পাওয়াই যাবে না, তাই না? হ্যাঁ, ওইটাই। আর ওই জিঞ্জারটা তো সফট নারকেল যেটা, ওইটা দিতে হয় তো। Wow. খুব সুন্দর, শুনেই তো মনে হচ্ছে এখন আচ্ছা, আপনাদেরকে খাওয়াবো। ঈদের দিনে তোমার প্রিয় খাবার কি আসা? আমার কিন্তু সব সময় ওই গুড়ের সন্দেশটা হচ্ছে মিষ্টি জিনিসের মধ্যে ফেভারিট, আর কোরমা পিলাও এগুলা হচ্ছে আমার ফেভারিট আর কি। ওগুলো অনেকেই পছন্দ করে না, কিন্তু এগুলো আমার কিন্তু খুব পছন্দের। হ্যাঁ, আমার মনে আছে খিচুড়ির মধ্যে চিনি দিয়ে খাওয়া। এটা তো শুনি ওই জিনিসটাও আমি শুনিনি, আমি দেখেছি। আসলে না, শুনলে তো এটা ইউনিক হবে না, এই জন্য তো এই জিনিসটা ইউনিক। তারপর বসে যেতে আমি হবে। সবসময় একটু ইউনিক জিনিস আমি পছন্দ করি, যেমন খিচুড়ির মধ্যে চিনি, এটা সবাইকে বলা যাবে না আর কি, কনফিডেন্সিয়াল। মানে অল্প পরিমাণে দিলে আর কি টেস্টটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ফ্যাশনের কথা বলছেন, আমি কিন্তু অনেস্টলি বলছি, আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত ফ্যাশন কি আছে কোথায় আছে আমার কোনো আইডিয়াও নাই, বাট আমি যা করি সব আমার নিজের থেকে আমার করা আর কি। আমার প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি আমার নিজের পছন্দের একটা জিনিস ঢুকিয়ে দেওয়া। এখন সেটা খাবারের ক্ষেত্রে হোক, আমাকে যদি আজকে বলেন একটা রান্না করেছি যে এই রেসিপিটা দিতে, আমি পারবো না। কেন পারবো না, আমি কি দিয়েছি আমি নিজেও জানি না। মানে এই জিনিসটা একবার খাইলে আর second দ্বিতীয়বার বার আপনি পাওয়া পাবেন যাবে না। না আর কি। ইউনিক টু মেক দ্য মোস্ট অফ ইট। হ্যাঁ, কাপড় চোপড়ের ব্যাপারে ঠিক একই, শাড়ি বলে না ড্রেস, আমি মাঝখানে খাটবো যে খাটবই, একটু আমি কাটাকাটি করবো। বাট একটা জিনিস আমি আপনাদের সবার উদ্দেশ্যে আর কি, বিশেষ করে ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আমরা যেন কম্পিটিশনের মধ্যে না যাই, সেটা হোক খাবারের ক্ষেত্রে অথবা কাপড় কেনার ব্যাপারে। এটা সত্যি। আমাকে যে আড়ং থেকে কিনতেই হবে সেটা নেসেসারি না, আমাকে যে ডিজাইনার কাপড়টা পরতেই হবে। আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, আমার পরিবারের চাহিদা, আমার নিজের রুচি সবকিছু মিলে আমাকে যেটা আমার, তারপরেও যে আপনাকে যেটা মানাইছে সেটা যে আমাকে মানাবে necessary না। আমাদের কারো উচ্চতা বেশি, কারো কম, কারো স্বাস্থ্য বেশ কম, কালারের একটা আছে, তো সবকিছু মিলে আমাদের নিজের মানে আমরা যে সবসময় আমাদের যেটা পছন্দ সেটাই আমি করবো, এটা আমি মনে করি আর কি। বাট আরেকটা জিনিস করা যেতে পারে যে আমাদের প্রিয় মানুষের পছন্দের জিনিসটা, আমি কিন্তু ঈদের সময় কখনো আমার নিজের পছন্দের জিনিস কিনতাম না, আমার আম্মা সবসময় কিনে দিতেন। আর আমার আম্মার পরে যখন হাজবেন্ড লাইফে আসলেন তখন হাজবেন্ডের পছন্দের জিনিসগুলা। আর আমার অনেস্টলি আমার কোনো অভিযোগ কখনো ছিল না। আমার মনে হয় যে আমি কি পড়ছি সেটা আপনারা দেখবেন, আমি তো দেখতেও পাচ্ছি না, আপনি কি পড়ছেন সেটা আমি দেখতে পারবো, তাই না? তো ওই রকম একটা কথা আছে যে অন্য রুচিতে কাপড় পরা, নিজের রুচিতে খাওয়া দাওয়া, এটা আমাদের রবীন্দ্রনাথেরই তো আমরা ছোট গল্পে দেখেছি। না, খাবারটা কিন্তু আমার, আমি ইভেন যখন আমরা বিদেশে যাই অনেকে বলে না, আমার মেয়ে বা ছেলে বলবে যে আমরা যে দেশে আসছি ওখানকার খাবার ট্রাই করব, আমি যে জিনিস চিনি না সেটা কিন্তু আমি ট্রাই করতে পারি না। তো মেয়ে আমাকে বলবে তুমি ট্রাই না করলে শিখবে কিভাবে বা জানবে ট্রাই করার দরকার, আমার সমস্যা হয়ে যায়। এটা আমাদের পার্সোনাল একটা, এটা হতেই পারে, এটা যার যার রুচি। আমি পারি না এটাই আর কি, বাট অনেকে আছে ওটা ট্রাই করবে, পরে বলবে এটা ভালো হতো না। আমি করি যদি হালাল খাবারটা থাকে, হালাল না হলে তো নাই, বা হালাল খাবারটা হলে আমি ট্রাই করি, দেখি নতুন কি টেস্টটা, দেখি যদি ভালো লাগে চেষ্টা করি পরে একটা বানাবো, খাইলাম আর কি। আমরা এতক্ষণ খুব সুন্দর করে খাবার নিয়ে, তারপরে শাড়ি নিয়ে, কেক কি কিনেন এগুলো নিয়ে কথা বললাম। তো যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও আসবো আমরা, আর এসে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সবাই থাকবেন আমাদের সাথে, যাবে না কোথাও।